শ্রোতা বন্ধুরা, এতক্ষণ চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার কুমিল্লা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান পরিক্রমায় আপনাদের জন্য এখনকার নিবেদন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। সঞ্চালনা মোহাম্মদ মহসিন মিথি। বাংলাদেশ বেতার কুমিল্লা। প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আমাদের আজকের বিষয় পুষ্টি চাহিদা পূরণে পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি তথ্য সার্ভিস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল, আর উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মহসিন মিজি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে 01-330-950-421। পাশাপাশি ইমেইল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/bangladeshbetarkumilla। এছাড়াও অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন। পুষ্টি বুঝে খাদ্য খেলে অর্থ পুষ্টি সবই মিলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেমনটি বলছিলাম যে পুষ্টি বিজ্ঞানীদের তথ্য মতে একজন মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন 220 থেকে 250 গ্রাম শাকসবজি খেতে হয়। তবে সে শাকসবজি হতে হবে বিষমুক্ত এবং পরিবেশ বান্ধব, এবং ফল খেতে হবে 200 গ্রাম। কিন্তু সীমিত উৎপাদনের কারণে আমরা খেতে পারছি মাত্র গড়ে 85 গ্রাম। তো আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত আজকে জেনে নিব। আমাদের স্টুডিওতে উপস্থিত আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আপনার কাছে আমি প্রথমেই যে বিষয়টি জানবো যে আমাদের তো আজকের বিষয় হলো পুষ্টি চাহিদা পূরণে পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব। তো আপনার কাছে প্রথমে আমার যে প্রশ্নটি থাকবে সেটি হলো পারিবারিক পুষ্টি বাগান বলতে কি বোঝায় আসলে? ধন্যবাদ আপনাকে। বর্তমান সময়ে আমরা যারা কৃষিবিদ আছি, আমাদের মধ্যে পারিবারিক পুষ্টি বাগান এই কথাটি কিন্তু খুবই পরিচিত। কৃষক, কৃষিবিদ বা কৃষি পেশায় জড়িত সবাই কিন্তু এই টার্মটার সাথে এখন পরিচিত, এবং এ নিয়ে আমাদের খামার বাড়ি বা আমাদের যে ডিএই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রকল্প আছে একটা, যে অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান তৈরি প্রকল্প, স্থাপন প্রকল্প। তো এইভাবে সারা বাংলাদেশে এর কার্যক্রম চলছে। তো আসলে পুষ্টি বাগানটা কি জিনিস বা এই টার্মটা কিভাবে এলো, এটা যদি আমরা একটু পর্যালোচনা করি, যে আমাদের সাধারণত এটা কিন্তু আদিকাল থেকে হয়ে আসছে যে বাড়ির আঙিনায় আমরা একটু জায়গা থাকে, সেই জায়গাতে আমরা সবজি চাষ করি, শাকসবজি চাষ করি। এটা কিন্তু খুবই কমন একটা আইডিয়া, এটা যুগ যুগ ধরেই হয়ে আসছে। কিন্তু এটা আসলে এইভাবে ফরম্যাটেড কখনো আমরা বলি নাই যে পুষ্টি বাগান। আমরা বাড়ির আঙিনাটাকে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝোপঝাড় সবকিছু পরিষ্কার করে আমরা যদি সেখানে কিছু শাকসবজি চাষ করি, সেটাকে আমরা বলছি পারিবারিক পুষ্টি বাগান। কারণ সেই শাকসবজি থেকে আমরা আবার পুষ্টি পাচ্ছি এবং আমাদের পুরো পরিবারটাই কিন্তু এতে উপকৃত হচ্ছে। পরিবারের প্রত্যেক সদস্য সেই যে বাগানটা, যে সবজি বাগান, সেখান থেকে আমরা পুষ্টি পাচ্ছি। সেজন্য এই টার্মটাকে বলা হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান। এটা এখন এই মুহূর্তে কিন্তু খুবই জনপ্রিয় একটা আইডিয়া এবং আমরা দেখতে পাই আর কি। আরেকটা বিষয় হলো স্যার, যে কোনো কাজ করলে আমাদের যে একটা নকশা বা আমরা যে ড্রয়িং বলি, যে একটা পরিকল্পিত ভাবে যে করার একটা ইয়ে থাকে। তো এই ক্ষেত্রে যে জনপ্রিয় মডেলটি কি? আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, আমি বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে আমাদের আসলে যে আমরা শাকসবজি চাষ করি বাড়ির আঙিনায়, এটা অনেকগুলো মডেল আছে। যেমন কালিকাপুর মডেল, গয়েশ্বরপুর মডেল, তারপরে এছাড়াও আরো অনেক রকম মডেল রয়েছে। যেমন আমরা জানি যে গোপালগঞ্জ মডেল আছে, তারপরে আরো এরকম বেশ কিছু মডেল জনপ্রিয় হয়েছে। হিল ট্র্যাক্সেও আছে, এমনকি যে পাহাড়ি এলাকাতেও কিন্তু ওই যেটা আমরা বলি যে পাহাড়ে অনেকটা জুম চাষের মতো করেই পাহাড়েও একটা মডেল রয়েছে। তো সবগুলো মডেলের মধ্য থেকে নাম বললে আসলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, আমি সবগুলো মডেলের নাম বলছি না। তার মধ্যে আমরা কালিকাপুর মডেল, যে নামটা কালিকাপুর মডেল, এই মডেলটাই সাধারণত দেখা যায় এবং এটাই আমাদের বাড়িতে আমাদের আঙিনায় যতটুকু জায়গা থাকে সেই জায়গার জন্য এটাই সবচেয়ে প্রযোজ্য মডেল হিসেবে দেখা গেছে আর কি। এই মডেলটা তেমন কঠিন কিছু না, জাস্ট আপনার 5টা বেড করতে হবে।
5টা বেড করে চারপাশে বেড়া দিয়ে দিতে হবে যাতে হাঁস মুরগি গরু ছাগল না খেতে পারে। এই 5টা বেডে 5 রকম সবজি থাকবে। একটা বেডে হয়তো আমি শাক দিলাম, আরেকটা বেডে হয়তো বেগুন দিলাম, আরেকটা বেডে হয়তো আমি মানে দেখা গেল যে যেমন শীতকালে হতে পারে ফুলকপি দিলাম, আরেকটা বেডে বাঁধাকপি দিলাম, আরেকটা বেডে মূলা দিলাম। এরকম ভাবে আমরা কিন্তু সাজাতে পারি মডেলটা। তাহলে হবে কি যে আমরা মানে প্রত্যেকটা বেড থেকে আলাদা আলাদা ফসল পাবো এবং আলাদা আলাদা সবজি পাবো এবং আলাদা আলাদা সবজিতে আলাদা আলাদা পুষ্টিমান রয়েছে এবং সারা বছরই কোনো না কোনো সবজি খাওয়া যাবে এবং সেই অনুযায়ী সারা বছর অনুযায়ী আমরা একটা মডেল করে আমরা সেখানে সবজি চাষ করতে পারি। তো এই জন্য কালিকাপুর মডেলটাকে এই সবচেয়ে জনপ্রিয় মডেল এবং সবচেয়ে যৌক্তিক মডেল হিসেবে মানে বসতবাড়ির আঙিনায় চাষ করার জন্য সবচেয়ে জনপ্রিয় মডেল হিসেবে বলা হচ্ছে আর কি। ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি আপনারা শুনছেন পুষ্টি চাহিদা পূরণে পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব। আর বাংলাদেশ বেতার কুমিল্লার যে ফেসবুক পেজে এই মুহূর্তে যারা সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের অসংখ্য শ্রোতা বন্ধু আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকের নামই এখানে আমি দেখছি, কিন্তু সবার নাম হয়তো সময় স্বল্পতার কারণে বলা যাবে না। তারপর আমরা দুই একজনের কথা বলি যে ইমরান মুন্সি ভাই সাথে আছি গরুনদী বরিশাল থেকে। ধন্যবাদ ইমরান মুন্সি ভাই, সত্যিকার অর্থে আপনি আমাদের এই অনুষ্ঠানটি বরাবরই শুনে থাকেন, আপনাকে আবারও ধন্যবাদ বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের পক্ষ থেকে। আমাদের আরেকজন ভাই যুক্ত আছেন, উনি লিখেছেন যে নাইমুর রহমান সারোয়ার ভাই বলছেন যে কৈশোরের কথা কবে প্রচার হবে। এটা আসলে আমাদের এই অনুষ্ঠানটা কৃষি বিষয়ক, পুষ্টি চাহিদা পূরণে পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব। আমি আপনাকে অনুরোধ করবো যে যদি এই বিষয়ে আপনার জানার আগ্রহ থাকে আপনি মন্তব্য করতে পারেন। আর কৈশোরের কথাটা কবে প্রচার হবে এটা আমি জেনে আপনাকে জানাবো, আশা করি আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্তই। তো স্যার, আপনার কাছে আমার এবারের প্রশ্ন যে আমাদের অনাবাদি পতিত জমি কিভাবে সবজি চাষের আওতায় আনা যেতে পারে স্যার? কারণ এখনো আমাদের ঘরের আঙ্গিনা বা বাড়ির আঙ্গিনায় অনেক জায়গায় খালি জায়গা এখনো পড়ে আছে স্যার। জি, এটা অত্যন্ত আমি মনে করি যুগোপযোগী একটা প্রশ্ন। কারণ আমরা জানি যে আমাদের দেশে কি মানুষ বাড়ছে আর জমির পরিমাণ সে মানে আরো কমছে, দিন দিন জমির পরিমাণ কমছে। তার মানে আমাদেরকে এখন যেটা করতে হবে যে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, কিন্তু আমার জমি হাতে খুব বেশি অ্যাভেলেবেল নাই। তো সেক্ষেত্রে আমরা যে মানে কাজগুলো করতে পারি, আমরা অনাবাদি পতিত জমি যে বাড়ির আশেপাশে বা মসজিদ, কলকারখানা অথবা মানে যে কোনো ধর্ম প্রতিষ্ঠান হতে পারে, ধর্ম প্রতিষ্ঠানের আশেপাশে স্কুল, কলেজ, মাদ্রাসা বা বাড়ি সব মানে সবগুলো স্ট্রাকচারের আশেপাশে যে পতিত জমিটা থাকে সেটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। আমরা এটা কিভাবে কাজে লাগাতে পারি? যেমন আমরা ছায়াযুক্ত স্থানে, যে জায়গাটা ছায়া, গাছের ছায়া আছে, বড় গাছের ছায়া, সেখানে আমরা আদা হলুদ চাষ করতে পারি। তারপরে যেমন কিছু গাছ আছে যেখানে কোনো ফল টল ধরে না, অফলা গাছ যেটাকে আমরা বলি, সেখানে আমরা কিন্তু লতানো সবজি যেমন ধুন্দুল চাষ করা যেতে পারে। তারপর যেমন ঘরের চালে আমরা চাল কুমড়া বা শিম এই ধরনের লতানো সবজি চাষ করতে পারি। তারপর রান্নাঘরের চালে সেখানে চাল কুমড়া বা মিষ্টি কুমড়া এই ধরনের সবজি আমরা চাষ করতে পারি। টিউবওয়েলের যে নালা থাকে সেখানেও আমরা কচু, কলা গাছ এগুলো চাষ করতে পারি। তারপর যেখানে একটু রোদ পড়ে বাড়ির উঠান বা উঠানের পাশে, সেখানে আমরা পুঁই শাক, ঢেঁড়স, কলমি, চিচিঙ্গা, করলা, মিষ্টি কুমড়া, ধনিয়া, পুদিনা পাতা বা মরিচ, পেঁপে এই ধরনের সবজিগুলো কিন্তু আমরা চাষ করতে পারি। তারপরে বাড়ির দরজায় বিশেষ করে মানে আমরা সেখানে সারি করে মরিচ চাষ করতে পারি, সারি করে বেগুন চাষ করতে পারি, ঢেঁড়স চাষ করতে পারি বা পেঁপে চাষ করতে পারি। তারপর আছে পুকুরের পাড়ে আমরা পুঁই শাক, ঢেঁড়স, কলমি, চিচিঙ্গা, করলা, মিষ্টি কুমড়া, তারপর ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো কিন্তু আমরা চাষ করতে পারি খুব সহজে। তারপরে আরো কিছু জায়গা আছে, যেমন পুকুরের কিনারা যদি আমরা চিন্তা করি, পুকুরের কিনারায় আমরা কিন্তু সহজেই স্যাঁতসেঁতে জায়গা যেহেতু এখানে আমরা কচুর চাষ করতে পারি। তারপর রয়েছে পুকুরের পানিতে যেখানে পর্যাপ্ত মানে কচুরি পানা থাকে, সেখানে আমরা কিন্তু কচুরি পানাগুলো দিয়ে ভাসমান বেড তৈরি করতে পারি। ভাসমান বেড তৈরি করে সেখানে লাল শাক, ডাঁটা শাক, ধনিয়া, লাউ, কুমড়া এগুলো আমরা খুব সহজেই চাষ করতে পারি। এটাও কিন্তু একটা মানে নতুন একটা জায়গাকে ইউটিলাইজ করা, যে পুকুরের মধ্যে কচুরি পানা, সেখানে কচুরি পানার বেড তৈরি করে এই ফসলগুলো আমরা চাষ করতে পারি বা সবজিগুলো চাষ করতে পারি। তারপর রয়েছে যেমন বাড়ির মানে রাস্তায় যে কাঠের গাছগুলো থাকে, সেখানে কিন্তু আমরা ধুন্দুল, কাঁকরোল এই ধরনের লতানো সবজি চাষ করতে পারি। তারপরে যে বাথরুমের পাশে বা চালে,
সেখানে আমরা লতানো সবজি যে ধুন্দুল বা কাঁকরোল এই ধরনের সবজি চাষ করতে পারি। তারপর গ্রামের প্রতিটি রাস্তার ধারে যেমন যেখানে অফলা মানে কাঠের গাছ বা এরকম রয়েছে সেখানেও আমরা ধুন্দুলের চাষ করতে পারি। তারপর যেমন ধান ক্ষেতের আশেপাশে আইল থাকে, আপনারা জানেন, জমির আইল, সেই জমির আইলেও কিন্তু আমরা শিম, বরবটি এগুলো চাষ করতে পারি। এবং এটার আরেকটা উপকারিতা আছে, সেটা হলো যে শিম, বরবটি এই গাছগুলোতে উপকারী পোকামাকড় আসে, যে যারা পরবর্তীতে মানে ক্ষতিকর পোকামাকড়কে মেরে ফেলে বা তাদেরকে খেয়ে ফেলে। এটা আরেকটা বাড়তি উপকার। তারপর যেমন ব্যবসা প্রতিষ্ঠানে বালতি বা টবে আমরা কিন্তু পুদিনা, বিলাতি, ধনিয়া এগুলো লাগাতে পারি। তারপর যেমন ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানের আশেপাশে বা ছাদে বা চালায় এই ধরনের যে পতিত জায়গাগুলো আছে সেখানে আমরা চাল কুমড়া, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, করলা, শশা, মরিচ, পুদিনা, তারপর যেমন বিলাতি, ধনিয়া এই সব সবজি কিন্তু আমরা সহজেই চাষ করতে পারি। তারপর যেমন বাড়ির সীমানা প্রাচীর দেই না অনেক সময়, সেখানে কিন্তু আমরা বরবটি বা ঢেঁড়স অথবা চাল কুমড়া, করলা, মিষ্টি কুমড়া এগুলো আমরা সীমানাতে চাষ করতে পারি। এছাড়াও মানে আমরা বাড়ির সীমানা বেড়া হিসেবে দিতে পারি, যেমন লেবুর গাছ আমরা বেড়া হিসেবে দিতে পারি, লেবুর গাছ। তারপর স্কুল, মাদ্রাসা বা মসজিদ, মক্তব এগুলো আমরা আগেই বললাম যে মন্দির সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের সবজিগুলো কিন্তু আমরা মানে সহজেই চাষ করতে পারি। এইভাবে আমরা পতিত জমিটাকে সহজেই কাজে লাগাতে পারি। না, আপনি খুব চমৎকার ভাবে বলেছেন স্যার, যে সত্যি এটা যথার্থই যে কোনো মানুষ একটু আন্তরিক থাকলেই কিন্তু এই কাজটা করা যায়। এবং এই আপনি যেভাবে বললেন যে এটা যদি আমরা সত্যিকার অর্থে পালন করি, আমার মনে হয় না যে বাংলাদেশে পুষ্টির কোনো ঘাটতি থাকবে। এবং এই পদ্ধতিটা অবলম্বন করলে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করেও মানে বিক্রিও করা যাবে। অবশ্যই। হ্যাঁ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার আপনার কাছে জানবো যে পুষ্টিভিত্তিক যে গুরুত্ব, এই বিষয়টা কি স্যার? আচ্ছা, ঠিক আছে। এটা আমরা যেহেতু বলছি পুষ্টি বাগান, অবশ্যই পুষ্টিভিত্তিক গুরুত্ব রয়েছে। এবং পুষ্টির গুরুত্বটা এটাই যে আমরা জানি যে আমাদের মূলত খনিজ লবণ এবং ভিটামিনের মূল উৎসই কিন্তু শাকসবজি। আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে মানে বিভিন্ন শাকসবজিতে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে এসব আছে, আমরা এটা সবাই জানি মোটামুটি। তো আসলে যে বিষয়টা যে আমরা মানে ইয়ার রাউন্ড আমাকে একটা প্ল্যান করতে হবে, মানে সারা বছর ব্যাপী একটা প্ল্যান করতে হবে যে আমরা যে মৌসুমে যে সবজিটা হয় সেই মৌসুমে ওই সবজিটা করব। এবং ওই সবজিগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে বিভিন্ন ভিটামিন এবং খনিজ লবণের যে ঘাটতি শরীরে, সেই ঘাটতিটা কিন্তু পূরণ করতে পারবো। এবং এটা মানে সবচেয়ে বড় বিষয় যে পারিবারিক পুষ্টি বাগানের সুবিধাটা কিন্তু পুরো একটা পরিবারই নিচ্ছে। মানে আমাদের পরিবারের সামনের যে বাড়ির আঙিনা, এটা তো সব জায়গায় সম্ভব না, হয়তো বিশেষ করে গ্রাম অঞ্চলেই সম্ভব। কারণ শহরাঞ্চলে আমরা জানি যে ফ্ল্যাট বাড়ি, সেখানে সম্ভব শুধুমাত্র বালতিতে বা টবে যদি কেউ কিছু চাষ করে সেটা তাদের জন্য সম্ভব। কিন্তু যে আমরা গ্রামের বাড়িগুলো যেরকম হয়ে থাকে, যে আমরা গ্রামে বা আরবানাইজেশন এখানেও হচ্ছে এখন, তবে গ্রামে তারা যেটা করতে পারে যে যদি কালিকাপুর মডেলে 5টা বেড করে 5 রকম সবজি দিয়ে রাখে, সেখান থেকে কিন্তু তার সহজেই পুষ্টি চাহিদাগুলো পূরণ হবে। যেমন আমি যদি বলি যে লাল শাকে কি আছে, ধরেন ভিটামিন এ আছে, এবং এটার যে মানে ভিটামিন এ প্রচুর আছে, এবং এছাড়াও অন্যান্য ভিটামিনও আছে, ভিটামিন এ, ডি, ই, কে এগুলো সবই আছে। কিন্তু পাশাপাশি আরেকটা আছে যে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কালারটার কারণে, যে এটা আপনার রংটাই কিন্তু একটু মানে লাল থেকে বেগুনি এরকম একটু রংটা, তো এটা হচ্ছে ক্যান্সারের একটা প্রতিরোধক হিসেবে কাজ করে। এবং আপনার শরীরে আমরা যে বলি যে মানে কোলেস্টেরল, আমরা অনেকেই শুনি যে আমার কোলেস্টেরলের প্রবলেম, তো কোলেস্টেরল সব ধরনের কোলেস্টেরলই কিন্তু সমস্যা না। আমাদের শরীরে 2 ধরনের কোলেস্টেরল আছে, এলডিএল এবং এইচডিএল। এইচডিএল বলি আমরা যেটা ভালো কোলেস্টেরল, সেটাকে এইচডিএল বলি, আর এলডিএল বলি যেটা আমার শরীরে খারাপ কোলেস্টেরল। যেমন বলা হয় যে প্রতিদিন যদি আধা ঘন্টা করে কেউ হাঁটে, তার শরীরে প্রায় 8% এইচডিএল বাড়বে, মানে ভালো কোলেস্টেরল বাড়বে, এবং ওইটা যখন বাড়ে এলডিএল কমে আসে অটোমেটিক। এলডিএলটা হচ্ছে খারাপ কোলেস্টেরল, সেটা কমে যায়। তো যেমন লাল শাক, তারপর যেমন ধরেন এখন বাজারে পাওয়া যায় ড্রাগন ফল, তারপর যেমন জাম, এই ধরনের ফল এবং সবজিতে কিন্তু প্রচুর মানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং কোলেস্টেরল কমায়, মানে এলডিএল কে কমায়, খারাপ কোলেস্টেরল যেটা
এটা কমলে অটোমেটিক্যালি আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। তো এটা একটা জাস্ট আমি উদাহরণ বললাম। এরকম মানে আমরা সকল ভিটামিন এবং সকল খনিজ লবণের অভাবে কি হয়, আপনার অনেক সময় মাথা ঘুরতে পারে প্রচুর। এখন যেমন গরম, এখন যদিও একটু গরমটা কমে আসছে, কিছুদিন আগেও খুব গরম গেছে, তখন কিন্তু প্রচুর খনিজ লবণ শরীরে প্রয়োজন হয়েছে। কারণ অনেকে স্যালাইন খেয়েছে, বা এই স্যালাইন খেয়ে বা অন্য কোনো ভাবে লবণ খাওয়ার চেয়ে আমাদের শাকসবজি বা ফলমূলে যে খনিজ লবণটা আছে, এটাই কিন্তু আমার শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী, এবং এভাবে খাওয়াটাই সবচেয়ে ভালো। তো এটার জন্য আমি মানে জাস্ট এটাই বললাম যে এখানে সকল পুষ্টি উপাদানই আমাদের পারিবারিক পুষ্টি বাগান থেকে আসতে পারে। ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে। আমাদের আজকের বিষয় পুষ্টি চাহিদা পূরণে পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব। আর এই বিষয়ে যদি আপনারা জানতে আগ্রহী হন তাহলে এই নম্বরে ফোন করুন 013309500421। পাশাপাশি ইমেইল বা ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে আপনার যে তথ্য ভিত্তিক কথা বলছেন। আপনার কাছে এবার জানবো স্যার, অর্থনৈতিক গুরুত্ব, এই যে পারিবারিক পুষ্টি বাগানের যে অর্থনৈতিক গুরুত্ব, এটা কি স্যার? জি, অবশ্যই অর্থনৈতিক গুরুত্ব একটু আগে আমরা বলেছি যে আমরা বিক্রিও করতে পারি, তাই না? তো এখন মানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা পারিবারিক পুষ্টি বাগান যেটাকে বলছি, যে আমরা এখানে যে ফলমূল বা শাকসবজিগুলো আমরা চাষ করব, সবটাই যে আমার পরিবারের জন্য প্রয়োজন হবে তা নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই সবজিটাকে বা এই সবজিটা আমরা কিন্তু বাজারেও বিক্রি করতে পারি। এবং মানে এটা দেখা যেতে পারে যে খুব বেশি না, হয়তো একটা মানে আমরা যেটাকে টুকরি বলি বা একটা মানে ইয়ার মতো বলি, বক্স বা ক্রেটস হতে পারে। এক ক্রেট সবজি হলেও কিন্তু আমাদের দেখি যে আমরা অনেক কৃষক বসে থাকে বাজারে, অনেক সময় স্যার কৃষকের বাজার যেগুলো আছে, অনেক সময় যে পারিবারিক যে পার্শ্ববর্তী যে বাসাবাড়ি থাকে, সেখানেও বিক্রি করা যেতে পারে। হ্যাঁ, সেখানেও বিক্রি করা যেতে পারে, বা মানে বিনিময় প্রথা হতে পারে। আমরা অর্থনৈতিক গুরুত্বটাকে কিন্তু সেভাবে চিন্তা করি না। আপনি জাস্ট এটাই চিন্তা করেন যে একটা লাউ যদি আপনাকে বাজার থেকে কিনতে না হয়, আপনার কিন্তু কম করে 70 টাকা বেঁচে যাচ্ছে। এটা যদি মানে এটা জাস্ট একটা লাউয়ের উদাহরণ দিলাম, এরকম অনেক কিছু হতে পারে, পেঁপে হতে পারে, লাল শাক হতে পারে, গাজর হতে পারে, মূলা হতে পারে, অনেক কিছু এখানে আসতে পারে। তো এটা যদি আমি বাজার থেকে আমাকে কিনতে না হয়, সেক্ষেত্রে কিন্তু আমার মানে অর্থনৈতিক একটা প্রভাব রয়েছে, কারণ আমার অর্থটা খরচ হলো না। এটা একটা প্রভাব। আরেকটা হতে পারে যে সে মানে অতিরিক্ত যে শাকসবজি থাকলো সেটাও বিক্রি করে আসলো, সেখান থেকে আমার আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে। আবার আপনিও যেটা বললেন যে প্রতিবেশীদের কাছে আমরা সেল বিক্রি করে দিতে পারি, সেভাবে আর্থিকভাবে কিন্তু লাভবান হওয়ার সুযোগ আছে। আমি মনে করি যে প্রত্যেকটা বাড়িতে যদি একটা লাউও অতিরিক্ত হয়, সারা বাংলাদেশে মানে যদি ধরি যে আমার 10 কোটি পরিবার যদি এরকম করি, তাহলে কি 10 কোটি একটা মানে 10 কোটি লাউ নতুন যোগ হচ্ছে আমাদের অর্থনীতিতে, আমাদের পুষ্টি যোগ হচ্ছে, জি আমাদের পুষ্টিতেও যোগ হচ্ছে, আবার অর্থনৈতিক ভাবেও এটা মানে সমৃদ্ধশালী হচ্ছে। তো এই সব মিলেই তো আসলে মানে আমাদের উন্নয়নটা হবে। এই জন্য আমি মনে করি যে আর্থিক গুরুত্বটা অনেক মানে যেটা আমরা হয়তো খালি চোখে দেখা যায় না, কিন্তু এই পুষ্টি বাগানের সাথে অর্থনৈতিক গুরুত্বটা অনেক মানে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আচ্ছা স্যার, আমাদের যে এই পারিবারিক পুষ্টি বাগান, তার মানে কি আমাদের ঘরের পাশেই বা বাড়ির ভিতরেই, বাড়ির ভিতরে হতে পারে? আমাদের যে প্রথম যে আমাদের ধারণাটা যে বাড়ির মধ্যেই হবে এই বিষয়টা, যেহেতু পারিবারিক পুষ্টি বাগান, তো এই ক্ষেত্রে এই নারীদের সংযুক্তির সুযোগ কিভাবে আছে? যাক, এটাও খুব ভালো একটা দিক আপনি তুলে ধরেছেন, যে আমাদের মানে মা বোনেরা বা নারীরা যারা আছেন তারা কিন্তু সব সময় একটা মানে অর্থনৈতিক ভাবে একটা ইনসিকিউরিটি ফিল করে। আপনি দেখবেন যে নারীদের মধ্যে কিন্তু সোনা বা গোল্ডের জিনিস কেনার একটা আগ্রহ পরিলক্ষিত হয়। এটা কিন্তু এই জন্য যে তার এটা একটা আর্থিক একটা তার মানে সচ্ছলতা, হ্যাঁ একটা নিশ্চয়তার একটা মানে উপাদান এটা, যে তার ওই ভবিষ্যতে যদি কোনো সময় বিপদ আপদ আসে সে কিন্তু ওটাকে বিক্রি করেও মানে বেশ ভালো একটা মানে কিছুটা তো সে লাভবান হবে। তো এই সেন্স থেকেই যদি আমরা চিন্তা করি যে সবসময় এটা বোঝা যায় যে আমাদের মা বোনেরা বা নারীরা কিন্তু একটা আর্থিক মানে ইয়াতে সবসময় একটা অনিশ্চয়তায় ভোগেন। তো এইটা যদি মানে আমাদের নারীরা এই পুষ্টি বাগানে ইনভলভ হতে পারে, হয়তো তার খুব বেশি কাজ করা লাগবে না, এই মাঝে মধ্যে আগাছা পরিষ্কার বা যখন আমরা ফসল হারভেস্ট করা যেটাকে বলি, আপনি দেখবেন ধান তো মানে গোলায় ওঠার আগে দিয়ে নারীরা অনেক কাজ করে, ধান শুকানো, ধান সিদ্ধ করা, এই কাজগুলো নারীরা করে থাকেন, এবং বীজ সংরক্ষণের কাজটাও কিন্তু নারীরা করে থাকেন। তো কাজেই পারিবারিক পুষ্টি বাগানে
কিন্তু আমাদের হয়তো জিনিসটা মানে একজন তৈরি করে দিল বাগানটা, পুষ্টি বাগানটা, কিন্তু এটার পরিচর্যা, এখান থেকে ফসল উত্তোলন করা এবং ফসলটাকে কিন্তু বিক্রি করার পেছনে নারীরা অবদান রাখতে পারেন। তারা কিন্তু খুব সহজেই পুরুষদের পাশাপাশি এখানে একটা বিশাল অবদান রাখতে পারে। তো এই জন্য আমি মনে করি যে নারীদের ইনভলভমেন্টেরও বিষয় আছে। আবার এখান থেকে বীজ সংগ্রহ করে নতুন করে সেই ফসল ফলানো, এখানেও কিন্তু তারা চারা তৈরি করা, এখানে কিন্তু অবদান রাখতে পারেন তারা। এবং আমি অনেক দেখেছি, আমি দীর্ঘদিন উপজেলা কৃষি অফিসার পদে চাকরি করেছি, অনেক জায়গায় দেখেছি যে নারীরা চারা উৎপাদন করে স্বাবলম্বী হয়ে যাচ্ছে। এরকম আমি অনেক জায়গায় অনেক উপজেলাতেই দেখেছি। হ্যাঁ, বিভিন্ন গণমাধ্যমে অনেক নিউজ আসে। স্যার, আমাদের বাংলাদেশে যে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার মানে আমাদের বিশাল একটা জনসংখ্যা এখানে কিন্তু আছে। তো এই যে আমাদের যে কলেজ, তারপরে মাদ্রাসা, স্কুলের যে ছাত্রছাত্রীদেরকে এই পারিবারিক পুষ্টি বাগানের ক্ষেত্রে তাদেরকে কিভাবে করা যায়, যুক্ত করা যায়? তাদেরকে সংযুক্ত, তাদের সুযোগ আছে কিনা? অবশ্যই তাদের তো বেশ ভালো একটা সুযোগ আছে। আমরা দেখেছি, এখন আমরা বলছি যে তারুণ্যের শক্তিতে আমরা যেন কাজে লাগাই। আমাদের কিন্তু এই যে কিছুদিন আগে কৃষি মন্ত্রণালয়ের একটা মিটিং হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে, এবং সেখানেও কিন্তু বলা হয়েছে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য। তো আমরা মানে দেখলাম খুবই রিসেন্টলি আমরা দেখলাম যে একটা মানে ছাত্র অভ্যুত্থান, একটা সরকারকে সরিয়ে দিয়ে আবার এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে। এটাও কিন্তু ছাত্রদের অবদান, মানে তারুণ্যের শক্তি। দুজন ছাত্র আছে। জি জি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু দুজন ছাত্র আছে। তো আসলে ছাত্রদের শক্তিটাকে আমরা মানে সবসময় বড় করেই দেখি, কারণ এই দেশের যত বড় বড় অর্জনগুলো কিন্তু ছাত্রদের মাধ্যমে এসেছে। আর এই পারিবারিক পুষ্টি বাগান এটা তৈরির ক্ষেত্রেও কিন্তু ছাত্রদের অবদান মানে থাকতে পারে। কারণ আমাদের এখন আসলে যদি আরো একটু ডিটেলসে বলি, আমি হয়তো একটু সময় লাগবে, তারপরও একটু বলা দরকার যে আমরা এখন যে মানে একটা প্রজন্ম পেতে যাচ্ছি, যেটাকে জেনজি বলতেছি আমরা, বা জেনারেশন জি, তাদের কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগই তারা মোবাইলে ব্যস্ত, অথবা মানে ভিডিও গেমস খেলা নিয়ে ব্যস্ত, কোনো না কোনো ইয়াতে ব্যস্ত। তারা কিন্তু বই পড়া বা এর চেয়ে তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকাটাকে বেশি পছন্দ করছে। কিন্তু আমরা ছোটবেলায় কি শিখেছি, ধরেন আপনিও যখন পড়াশোনা করছেন ছোটবেলায়, আমিও যখন করেছি, বা আরো যারা আমার কথা শুনছেন তারা একমত হবেন আমার সাথে, যে আমরা যে ছোটবেলায় এসে লিখতে দিত না, যে রচনা ইংরেজিতে, তখন কিন্তু লিখতাম যে মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। গার্ডেনিং করি আর না করি, বাগান করি আর না করি, আমরা কিন্তু কাগজে কিন্তু আমরা এই গার্ডেনিং নিয়ে অনেক কিছু লিখে আসতাম। কিন্তু এখনকার যদি এই ধরনের কোনো এসে আসে, আমি জানি না আমাদের জেনারেশন জি তারা কি লিখবে, কিন্তু মানে এই যে বাগান করা, এটার সাথে যদি তারা ইনভলভ হতে পারে, জড়িত হতে পারে, তারা কিন্তু এতে আনন্দ পাবে বলে আমার মনে হয়। কারণ নতুন নতুন শাকসবজি সম্পর্কে জানতে পারবে, একটা মানে বাগান একটা সুন্দর করে তৈরি করা, এখানে কিন্তু তারা অবদান রাখতে পারবে, এবং এটার পাশাপাশি তার পরিবারের অর্থনীতির পিছনেও কিন্তু অবদান রাখবে। তাই আমি মানে বলতে গেলে ছাত্রছাত্রীদের আহ্বান জানাবো যে তারাও যেন স্কুলে, কলেজে, মসজিদ, মাদ্রাসা, যে যেখানে ছাত্রছাত্রীরা মানে সংযুক্ত হওয়ার সুযোগ আছে, সেখানে তারা যদি একটা সুন্দর এরকম পুষ্টি বাগান বা শাকসবজি চাষ করে, এটা কিন্তু তাদের জন্য অনেক মানে বড় একটা ইয়ে হয়ে থাকবে। তাদের মানে এটা অনেকটা সাদকায়ে জারিয়ার মতো। যদি আমরা ধর্মীয় বিষয় থেকে চিন্তা করি, যে আমরা জানি যে কেউ একটা গাছ লাগালে সেখান থেকে কেউ ফল পেরে খেলে, এটা সাদকায়ে জারিয়া হিসেবে সেখান থেকে অক্সিজেন আমরা পাই। হ্যাঁ, সেখান থেকে তো অক্সিজেন তো আছেই, আরো অনেক উপকারিতাই আমরা পাই, সেটা হয়তো পরে হয়তো আমরা আলোচনা করতে পারবো। তো আমি মনে করি যে ছাত্রছাত্রীদের এই বিষয়টা যদি ইনভলভ হতে পারে, আমার মনে হয় মোবাইল আসক্তি অনেকটা কমে আসবে। তারা যদি বাগান নিয়ে ব্যস্ত থাকে, তারা ফিজিক্যাল ওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাদের মানে জ্ঞানের পরিধিও বাড়বে, এবং পাশাপাশি তারা কিন্তু অর্থনীতিতে একটা বড় অবদান রাখতে পারবে। আপনি বলছিলেন জি, মানে এই বিষয়টা একটু খুলে বলতে। হ্যাঁ, জেনারেশন জি বলতে হচ্ছে জেন জি বা জেনারেশন জি হচ্ছে আমার মানে যারা আপনার 1995 সাল থেকে বা 96 সাল থেকে 2010 সাল পর্যন্ত যাদের জন্ম হয়েছে, বা অনেকে মতান্তরে 2009 বলে, এই সময়ে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় আর কি জেনারেশন জি বা জেন জি আর কি। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমার সর্বশেষ যে প্রশ্ন আপনার কাছে থাকবো, যে এই যে পারিবারিক পুষ্টি বাগান আমরা করার কথা বলছি, যে আসলে এটার মানে প্রয়োজনীয়তাটা কি, এই বিষয়টা যদি
আবার একটু মানে খুলে বলতেন আর কি। মানে এটা একটা অনেকটা সামারাইজের মতো বলতে পারেন, কারণ এতক্ষণ অনেক প্রয়োজনীয়তা সম্পর্কে বললাম। এই যে মানে আমি যদি একটা একটা করে পয়েন্টগুলো আমি চিন্তা করি, যে আসলে শুরু থেকেই আমি যেটা বলেছি যে পারিবারিক পুষ্টি বাগান কেন প্রয়োজন, মানে এতক্ষণে সবই বলা হয়েছে, তারপর একটা সামারাইজেশনের মতো আমি করে দিই যে আমাদের মানে সবচেয়ে বড় কথা যে আমাদের প্রত্যেকের মানে খাদ্য তো আছেই, ঠিক আছে, পুষ্টি চাহিদা পূরণের জন্য এই বাগানটার জরুরি, মানে প্রয়োজনীয়তা রয়েছে আমাদের পারিবারিক পুষ্টি বাগান। এবং এখানে আমাদের মানে পুরুষরা ইনভলভ হতে পারছে, নারীরা ইনভলভ হতে পারছে, আবার ছাত্রছাত্রীরাও ইনভলভ হতে পারছে, মানে পুরো পরিবারটাই কিন্তু এই বাগানটার পেছনে অবদান রাখা সম্ভব। এই জন্য অনেক সময় বলা হচ্ছে এটাকে পারিবারিক পুষ্টি বাগান, যে পরিবারের সবাই এখানে আমরা পরিচর্যা করতে পারছি বা এই বাগানটা তৈরি করতে পারছি, এবং পাশাপাশি পরিবারের সবাই এ থেকে আমরা পুষ্টি চাহিদা পূরণ করতে পারছি। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যে এখানে মানে আমার কোনো বয়সের ফ্যাক্টর নাই, যে আপনার ধরেন যে 5 বছর 7 বছরের সন্তান থেকে শুরু করে একেবারে 60 বছরের বৃদ্ধ বা আরো যদি বৃদ্ধ থাকেন, উনিও কিন্তু এইটার সাথে জড়িত হতে পারছেন পারিবারিক পুষ্টি বাগানের সাথে। ছোট ছোট অবদান হলেও তারা রাখতে পারছে, এবং এটা মানে কায়িক পরিশ্রমের একটা জায়গা সৃষ্টি হচ্ছে, কায়িক পরিশ্রমের, শরীর স্বাস্থ্য ভালো থাকার একটা সুযোগ সৃষ্টি হচ্ছে, সবার মধ্যে বন্ডিং যেটা এখন নাই বললেই চলে। আমরা দেখি এক ঘরে 4 জন বসে আছি, 4 জনের সবাই মোবাইল চালাচ্ছে, 4টা মোবাইল নিয়ে সবাই বসে আছি, কিন্তু যদি সবাই মিলে আমরা একসাথে এই বাগানটাতে কাজ করতে পারি, এই শাকসবজি উৎপাদনে অবদান রাখতে পারি, এটা কিন্তু নিজের পরিবারের এবং একদম জাতীয় অর্থনীতিতেও এটা অবদান রাখা, মনের দিক থেকেও ভালো থাকে, মনের দিক থেকেও ভালো থাকে। আমরা যান্ত্রিক জীবন থেকে একটু মানে হিউম্যান, একটু মানুষ হিসেবে আমরা জীবন যাপন করতে মানে সুযোগ পাবো। এটা একটা মানে ভালো দিক বা প্রয়োজনীয়তা আমি মনে করি। আর হচ্ছে আরেকটা প্রয়োজনীয়তা হচ্ছে যে আমরা মানে কোন সবজিতে কোন পুষ্টিটা রয়েছে এটাও জানতে পারবো, কারণ আমি এই যখন পারিবারিক পুষ্টি বাগান তৈরি করতে যাবো, একটু হলেও আমার পড়াশোনা করতে হবে বা একটু হলেও জানতে হবে, পরামর্শ নিতে হবে। আমাদের নিকটস্থ উপজেলা কৃষি অফিস হইতে পারে বা আমাদের এসও সাহেব যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু পরামর্শটা নিতে হবে, এবং এই পরামর্শটা নিলে কিন্তু তার জ্ঞানটাও বাড়বে, পুষ্টি বাগান সম্পর্কে জ্ঞানটাও বাড়বে। এবং পাশাপাশি তার নিজের প্রয়োজনে যেহেতু তারা এই পুষ্টি বাগানটা করবে, তারা চেষ্টা করবে যে এখানে কোনো কীটনাশক না দেওয়ার জন্য। তাহলে আমরা সেখান থেকে কিন্তু আমরা পরিবেশ বান্ধব যে কৃষি, এই জায়গাটাতেও আমরা যেতে পারছি, এবং আমরা বিষমুক্ত সবজি উৎপাদন করার ক্ষেত্রেও কিন্তু আমরা একটু এগিয়ে যেতে পারবো। হোক এটা খুব ক্ষুদ্র পরিসরে, কিন্তু ছোট ছোট বালুকণা দিয়ে তো বিশাল মরুভূমির সৃষ্টি হয়। তো এখানে আমি মনে করি যে তারা এই জ্ঞানটা আমাদের কৃষি বিভাগ থেকে তারা যে কিভাবে বিষমুক্ত সবজি বা মানে পরিবেশ বান্ধব সবজিটা উৎপাদন করে, তাহলে তো স্যার এটা স্যার মানে এই যে পারিবারিক পুষ্টি বাগানের যে বিষয়টা, এটা আসলে সামাজিক আন্দোলনে পরিণত করা দরকার। অবশ্যই এটা অনেকটা সামাজিক আন্দোলনে মানে পরিণত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনি জানেন যে আমাদের ডিএই যারা আছেন, উপজেলা কৃষি অফিসার বা এক্সটেনশন অফিসার বা আমাদের এসও সাহেব যারা আছেন, উপসহকারী কৃষি অফিসার, সবাই কিন্তু এটার পিছনে শ্রম দিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করছে তারা যেন এটা করেন, মানে এই পারিবারিক পুষ্টি বাগান এই এরকম কিছু তৈরি করেন। এবং এটা কিন্তু ক্রাইসিস মোমেন্টে কাজে দিবে, যে যেমন এখন বৃষ্টিপাত হচ্ছে প্রচন্ড, এখন হয়তো অনেকের বাগান ভালো আছে, অনেকের বাগান ভালো নাই। যাদেরটা ভালো আছে তাদের থেকে কিন্তু অন্যরা সবজিটা কিনে খেতে পারবে কম দামে, কারণ বাজারে সবজির দাম বেড়ে যাবে। আচ্ছা স্যার, যে অনেকে ছাদ বাগান করে, কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে এই যে পারিবারিক পুষ্টি বাগানের যে নকশাটা, এটা কি মেইনটেইন করতে পারবে? এটা না, ছাদ বাগানের ক্ষেত্রে এই কালিকাপুর মডেল বা এটা তারা মেইনটেইন করতে পারবে না, কারণ ছাদ বাগান আবার ভিন্ন একটা বিষয়। আর সেক্ষেত্রে তারা ড্রামে অথবা ওই ক্যারেট যেটাকে বলে আমরা ক্রেটসে অথবা অন্য কোনো মাধ্যমে বস্তায় আদা চাষ করতে পারে। তবে যেটাই করবে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ছাদ ড্যাম হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে যেন আগে ইট দিয়ে উঁচু করে তারপরে তারা ড্রামটা বা টব বা যেটাই স্থাপন করে, এটা মাথায় রাখতেই হবে, কারণ আমি একটা করতে যে আরেকটা ক্ষতি যেন না হয়, এটা কিন্তু সবসময় চিন্তা করতে হবে। তো আমরা আশা করি পরবর্তী কোনো পর্বে আমরা ছাদ বাগান নিয়ে হয়তো আলোচনা করবো। এই যে পারিবারিক পুষ্টি বাগানের যে লেআউটটা, মানে এটা কতটুকুর মধ্যে হলে খুব ভালো হয়? এটা 1.5 শতকের একটা, মানে আমরা বলি আর কি, যে মানে একটা আইডিয়াল হচ্ছে 1.5 শতকের মতো, এর চেয়ে বেশি হলেও সমস্যা নাই। তবে 5টা বেড হয়ে যায় 1.5 শতক জমিতে। 1.5 শতকে, হ্যাঁ। আচ্ছা, বা যদি অনেকের জায়গা কম থাকে তাহলে আরো কমও হতে পারে, এটা সমস্যা নাই, এটা উনি যেভাবে তার জায়গা বুঝে করতে পারেন। স্যার, আপনার মূল্যবান সময় দিয়েছেন বাংলাদেশ বেতার
কুমিল্লা কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমি বাংলাদেশ বেতারকেও ধন্যবাদ জানাই আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন পুষ্টি চাহিদা পূরণে পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব সম্পর্কে। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান। সহযোগিতায় সৈয়দ মোহাম্মদ বিলাল উদ্দিন, কারিগরি সহযোগিতায় মোহাম্মদ মাহমুদুল হাসান ও মোহাম্মদ আব্দুল খালেক, বাংলাদেশ বেতার কুমিল্লা। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র রিলে করে শোনানো হচ্ছে।